আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে, আপনাদের রসায়নটাকে সহজ করে দেওয়ার জন্য। আমরা পড়াচ্ছিলাম এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2, এবং যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অর্গানিক কেমিস্ট্রির জন্য বিশেষ করে জৈব যৌগের নামকরণটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জৈব যৌগের নামকরণের ধারাবাহিকতায় আমরা কয়েকটা টপিক নিয়ে অলরেডি আলোচনা করেছি। কার্যকারীমূলক থেকে শুরু করে জৈব যৌগের সাধারণ সংকেত থেকে শুরু করে উচ্চারণ থেকে শুরু করে সব কিছুই আমরা আলোচনা করেছি। আমরা চাইলে কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলো আমরা একটু কষ্ট করে দেখে নিতে পারবো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটি জৈব যৌগের নামকরণের একেবারে বেসিক রুলস। তবে মনে রাখবেন যে এই সম্পর্কিত আলোচনা কোনো বইতে খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে লেখা খুবই কম রয়েছে। তো আমরা চাইলেই কিন্তু খুব সুন্দর করে এই ভিডিওটাকে পজ করে খুব সুন্দর করে এইগুলাকে লিখে নিতে পারি। অর্থাৎ এগুলো যদি আমরা লিখে রাখি, জৈব যৌগের নামকরণটা আমার জন্য সহজ হবে। কারণ আমি অনেক সময় অনেক স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি যে ভাই আমি জৈব যৌগ করি, অনেকবার করি, অনেক প্র্যাকটিস করি, অনেক ভালো বুঝি, কিন্তু জৈব যৌগটা আমার মনে থাকছে না। এই মনে না থাকার একটা উদ্দেশ্য বা একটা প্রধান কারণ হচ্ছে আমার এই জৈব যৌগের নামকরণগুলা শুধু করাই হয়, মানে করার সময় একটু বুঝি, কিন্তু এটা কখনোই আমি লিখে রাখি না, নিয়মগুলা কখনোই লিখে রাখি না। যেহেতু নিয়মগুলো আসলে লিখে রাখি না, যার কারণে আমাদের মনে থাকে না। আমরা সবসময় মনে রাখবো যে যত বেশি লিখবো তত বেশি আমাদের সব কিছু মনে থাকবে। আমরা যখন ইউটিউবের ভিডিওগুলো দেখছি, ইউটিউবের ভিডিও দেখেও অনেক ভালো স্টাডি করা যায়, কিন্তু সেই স্টাডির লেভেলটা আমাকে বুঝতে হবে যে কীভাবে ইউটিউবে স্টাডি করলে আমি একটা ভালো ফলাফল বা ভালোভাবে শিখতে পারি। আমার বাসায়ও খুব কম পড়া লাগবে যদি আমি ইউটিউবে স্টাডিটা ভালোভাবে কমপ্লিট করতে পারি। তো এই ব্যাপারে আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করব, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন যে ইউটিউবে আসলে আমরা কীভাবে পড়তে পারবো। তো স্বাভাবিকভাবে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা জানি হচ্ছে যে জৈব যৌগের যে রসায়নের যে জৈব যৌগের যে নামকরণগুলা, সেই জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে ইউপ্যাক পদ্ধতি হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এখানে একটু কথা বলে রাখার দরকার আছে, জৈব যৌগের নামকরণ এই ইউপ্যাক পদ্ধতির IUPAC এর পূর্ণরূপটা কি। আমি যদি এখানে একটু পূর্ণরূপটা লিখে দেই যে IUPAC এর পূর্ণরূপটা কি, ইন্টারন্যাশনাল জৈব যৌগের নামকরণে প্রথমেই আমাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে জৈব যৌগের প্রধান শিকল নির্বাচন করতে হবে। অর্থাৎ যে জৈব যৌগটি দেওয়া থাকবে সেই জৈব যৌগের প্রধান শিকলটি নির্বাচন করতে হবে, এবং যে প্রধান শিকলটি আসলে আমরা পাবো সেই প্রধান শিকলটিতে অধিক কার্বন বিশিষ্ট হতে হবে, এবং অবশ্যই ওই প্রধান শিকলে কার্যকারীমূলক থাকবে। প্রধান শিকলটিকে আমরা বাম থেকে ডান এবং ডান থেকে বামে 1, 2 করে নাম্বারিং করে কাউন্ট করতে থাকবো, এবং যেদিক থেকে কার্যকারীমূলকটি কাছে মনে হবে, অর্থাৎ প্রধান শিকলে যে কার্যকারীমূলকটি থাকবে এবং ওই কার্যকারীমূলকটি যেদিক থেকে কাছে মনে হবে ঠিক সেই দিক থেকে আমরা প্রধান শিকলটির 1 নম্বর কার্বন চিন্তা করব। পরবর্তী স্টেপে আমরা যদি দেখি, একই কার্যকারীমূলক একাধিকবার থাকলে কার্বন নাম্বার সহ যোগ করতে হবে, এবং যোগফলটি বাম বা ডানের যেই দিক থেকে কম মনে হবে সেই দিক থেকেই আমাদের 1 নম্বর কার্বন চিন্তা করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি 4 নম্বরে আমরা বলেছি কার্যকারী মূলকটি কোন সমগোত্রীয় শ্রেণী। আমরা জৈব যৌগ যেটা দেওয়া থাকবে ওই জৈব যৌগের কার্যকারী মূলক দেখলে আমি বুঝতে পারবো যে জৈব যৌগটি কোন সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ যে কার্যকারী মূলকটি আমার জৈব যৌগের মধ্যে আছে ওই কার্যকারী মূলকটি কোন সমগোত্রীয় শ্রেণী তা আমাকে শনাক্ত করতে হবে। সেটা অ্যালকেন, সেটা অ্যালকিন না অ্যালকোহল, এটা আমাকে শনাক্ত করতে হবে। নামকরণ যখন আমি শুরু করব, আমার সব কিছু যখন নির্বাচন করা শেষ, যখন আমি নামকরণটা শুরু করব, তো শুরু করার সময় নামকরণের শুরুতে শাখা শিকলগুলোর নাম আমাকে অবশ্যই আগে লিখতে হবে। অর্থাৎ আমার জৈব যৌগে যদি শাখা শিকল থাকে তাহলে শাখা শিকলগুলোর নাম আমাকে আগে লিখতে হবে। অবশ্যই শাখা শিকলগুলোর নাম লেখার সাথে সাথে কার্বনের নাম্বার সহ আমরা কিন্তু উল্লেখ করব। পরবর্তীতে আমরা যদি দেখি, আমাদের প্রধান শিকলে যে কার্যকারী মূলক থাকবে সেই কার্যকারী মূলকের কার্বন নাম্বার সহ, সেই কার্যকারী মূলকের কার্বনের নাম্বার সহ প্রধান শিকল যুক্ত যে সমগোত্রীয় শ্রেণীটা থাকবে, সেটা অ্যালকেন হতে পারে, অ্যালকিন হতে পারে, যে কোনো সমগোত্রীয় শ্রেণী থাকতে পারে, সেই সমগোত্রীয় শ্রেণীর নাম এবং তার যে উচ্চারণ সেই উচ্চারণ সহ আমাকে নামের শেষে যুক্ত করতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখব একই কার্যকারী মূলক একাধিকবার থাকলে ওই কার্বনের নাম্বার সহ মোনো, ডাই, ট্রাই এভাবে উল্লেখ করবো। অর্থাৎ আমাদের কোনো একটা জৈব যৌগের মধ্যে একই কার্যকারীমূলক যখন একাধিকবার আছে, 2 বার আছে, 3 বার আছে, যদি 1 বার থাকে আমি সেটার জন্য মোনো, বা যদি 2 বার থাকে ডাই, 3 বার থাকলে ট্রাই এভাবে উল্লেখ করবো। তো সচরাচর আমরা মোনোটা খুবই কম ব্যবহার করি, আমরা ডাই, ট্রাই
এইভাবে ব্যবহার করে থাকি। একই কার্যকারীমূলক একাধিকবার থাকলে তখন আমাদের মনোডাইট্রাই এভাবে লিখতে হবে। অবশ্যই এই ইউপ্যাক পদ্ধতির নামকরণ কখনোই দ্বিপদী হওয়া যাবে না। অর্থাৎ বায়োলজিতে যখন আমরা দেখেছি ICZN এবং ICBN এর যে নামকরণ, দ্বিপদ নামকরণের যে পদ্ধতিগুলো, এবং সেখানে জেনাস এবং স্পিসিসের ব্যাপারগুলো নিয়ে উল্লেখ করা আছে, তো ওইখানে দুটি পদ ছিল। কিন্তু এইখানে আমাকে যেটা মনে রাখতে হবে, ইউপ্যাক পদ্ধতি কখনোই দুইপদী নামকে গ্রহণ করে না, অবশ্যই সেটা একপদী নাম হতে হবে। আমরা এখানে উল্লেখ করে দিয়েছি অবশ্যই একপদী নাম হতে হবে। এবং এটা কিভাবে হবে, আমরা এই যে জৈবযৌগের নামকরণের যে নিয়মাবলীগুলো আমরা লিখে দিছি, এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আমরা প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর যে নামকরণগুলো শুরু করছি, এই শুরু করার সময় আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খেয়াল করব, দেখব যে আমাদের জন্য নামকরণগুলো খুবই সহজ হয়ে গেছে। এই নিয়মের ধারাবাহিকতাই আমরা নামকরণগুলো করব সব সময়, এবং একটু একটু ভিন্নতা থাকবে, যেমন আমাদের বিভিন্ন জৈবযৌগের মধ্যে একটু একটু ভিন্নতা আছে। তো এই ভিন্নতাগুলোও কিন্তু আমরা ওই সমগোত্র শ্রেণীর নামকরণের সময় অবশ্যই উল্লেখ করে দিব। তো এইটা নিয়ে আমাদের জন্য কোনো কনফিউশন না থাকে। কিন্তু বেসিক কথা হচ্ছে, আমাদের এই 8টি হচ্ছে নামকরণের বেসিক রুলস। আমরা চাইলে এটাকে অনেক বড় করতে পারতাম, তবে আমি 8টি নিয়মের মধ্যে এটাকে সীমাবদ্ধ রেখেছি। আমার মনে হয় যে, আশা করি আপনাদের জন্য এটা খুবই সুবিধাজনক হবে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর নামকরণের ক্ষেত্রে।